HLA system, immune principle involved in transplantation, আর মেকানিজম অফ গ্রাফট রিজেকশন। ঠিক আছে, এটাই হচ্ছে আজকের আমার টপিক। ফার্স্ট আমি বলবো তোমাদের এমএসসি মলিকুলের ব্যাপারে। এমএসসি মলিকুলের ব্যাপারে কেন বলছি এটা তোমরা একটু পরে বুঝতে পারবে। এমএসসি মলিকুলটা কি জিনিস? এমএসসি মলিকুল হলো কোনো সেল মেমব্রেনের ওপর একটা মলিকুল বা পার্ট বলতে পারো থাকে, যেটার কাজটা কি? যেটার কাজটা হচ্ছে যে সেলের মধ্যেকার যে অ্যান্টিজেন তার থেকে একটা পোর্শন, পেপটাইড পোর্শন নিয়ে সেটাকে শো করা, যাতে টি সেল আমাদের যেটা আছে, টি সেলগুলো সেটাকে রিকগনাইজ করতে পারে যে এখানে অ্যান্টিজেন আছে। ঠিক আছে, এটাই হচ্ছে এমএসসি মলিকুলের কাজ। তা এমএসসি মলিকুল কেন বললাম? এমএসসি মলিকুলের সঙ্গে এইচএল এর কি সম্পর্ক? আমাদের কেউ কিছু কথা বলছো? এমএসসি মলিকুলের সঙ্গে এইচএল এর কি সম্পর্ক? এই এমএসসি মলিকুল হিউম্যানের ক্ষেত্রে এটাকে এইচএলএ বলা হয়, হিউম্যান লিউকোসাইট অ্যান্টিজেন। এইচএলএ কেন বলা হচ্ছে হিউম্যান লিউকোসাইট অ্যান্টিজেন? এটা বলা হচ্ছে তার কারণ হচ্ছে এই এইচএলএ মলিকুল হিউম্যানের ক্ষেত্রে প্রথম ইনভেন্ট হয় লিউকোসাইটের ওপরে। ঠিক আছে, ওই জন্যই এটাকে এইচএলএ অ্যান্টিজেন বলা হচ্ছে। এবার এই এইচএলএ অ্যান্টিজেন কোথায় এনকোডিং হয়? এটা হচ্ছে ক্রোমোজোম 6 এর ওপর এনকোডিং হয়। এই যে ক্রোমোজোম 6 দেখছো, এটা ক্রোমোজোম 6 এর উপর এনকোডিং হয়। এটার পরে আসছে এমএসসি মলিকুল কত টাইপের আছে? এমএসসি মলিকুলের স্ট্রাকচার, ফাংশন, ডিস্ট্রিবিউশন, এই তিনটের উপর বেস করে এমএসসি মলিকুল হচ্ছে দুটো টাইপের, এমএসসি 1, এমএসসি 2। ঠিক আছে, এর ব্যাপারে এবার ডিটেলসে ডেসক্রাইব করব। এমএসসি 1 মলিকুল, এমএসসি 1 মলিকুল কোথায় কোথায় পাওয়া যায়? যে কোনো নিউক্লিয়েটেড সেলে পাওয়া যেতে পারে, আর কোথায় পাওয়া যায়? প্লেটলেটে পাওয়া যায়। ঠিক আছে, আর কি এটা এনকোড কোথায় করে? আমি বলেছি যে ক্রোমোজোম 6 এ করে। ক্রোমোজোম 6 এর কোথায় করে? এ বি সি রিজিয়ানে। ঠিক আছে, ওই জন্যে জিনগুলোর নাম কি হয়েছে? এইচএলএ এ, এইচএলএ বি, এইচএলএ সি। ঠিক আছে, তোমাদের জেনেটিক্স কি পড়ানো হয়ে গেছে? এখনো পড়ানো হয়নি? আচ্ছা, কোনো ক্রোমোজোমে যে জিনের যে পজিশন সেটা রিজিয়ান, সাব রিজিয়ান এইভাবে ভাগ করে করে দেওয়া হয়। ঠিক আছে, এগুলো তাহলে পরে পড়বে তোমরা। তো এনকোডেড জিন কি? এইচএলএ এ, এইচএলএ বি, এইচএলএ সি। ঠিক আছে, তা এরা কিভাবে কাজ করে সেটা এবার বলবো। এদের তো বলেছি যে কাজই হচ্ছে পেপটাইড মলিকুলটাকে টি সেলকে শো করানো। ঠিক আছে, তো এরা কিভাবে শো করে? যে সাইটোপ্লাজমিক যে প্রোটিন আছে, সেলের মধ্যে যে সাইটোপ্লাজমিক প্রোটিন আছে, সেই সাইটোপ্লাজমিক প্রোটিন থেকে একটা পোর্শন পেপটাইড নিয়ে সেটাকে শো করে। এই সাইটোপ্লাজমিক প্রোটিন কোথায় থাকতে পারে? নর্মাল সেলের মধ্যে থাকতে পারে। নর্মাল সেলের মধ্যে থাকলে কি হবে? তোমরা অটোইমিউন ডিজিজ পড়েছো কি? অটোইমিউনিটি পড়ানো হয়েছে? এখনো পড়ানো হয়নি। অটোইমিউনিটি যেখানে ব্যাপার আছে, মানে অটোইমিউনিটি মানে কি? আমাদের মানে সেলফ অ্যান্টিজেন যেটা আছে, সেটা তো অ্যান্টিজেনিক হওয়ার কথা নয়, কিন্তু সেটাই অ্যান্টিজেনিক হয়ে যায়। ঠিক আছে, তো সেখানে হচ্ছে এই এমএসসি 1 মলিকুল কাজ করে। এই এমএসসি 1 মলিকুলই সেই পেপটাইড শো করে, সেটা অ্যান্টিজেনটাকে, মানে এটা যে অ্যান্টিজেনিক সেটা শো করে আর কি। আর হচ্ছে ভাইরাস আর টিউমার স্পেসিফিক প্রোটিন। কোনো ভাইরাস ধরো আমাদের শরীরে ঢুকেছে, তখন তার সেল মেমব্রেনের উপর যে এমএসসি 1 মলিকুল থাকবে, সে পেপটাইড শো করবে টি সেলকে, তখন টি সেল সেটাকে ডিস্ট্রয় করবে। ঠিক আছে, আর হচ্ছে টিউমার স্পেসিফিক প্রোটিন। তো কোনো সেল যখন অ্যাবনর্মাল হয়ে যায় তখনই তো টিউমার ফর্ম করে, তো তখন হচ্ছে ওই সেলকে টি সেল রেকগনাইজ করে কিলিং করে ফেলে। এটা আমাদের ন্যাচারাল ডিফেন্স মেকানিজম। তো এই যখন ডিফেন্স মেকানিজম ফল করে তখনই হচ্ছে সেটা টিউমার ফর্মেশন হয়। ঠিক আছে, তার আগেই টিউমারকে কিল করে ফেলতে পারে আমাদের ন্যাচারাল ডিফেন্স মেকানিজম। তো সেখানেও এই এমএসসি 1 মলিকুল কাজ করে। ঠিক আছে,
আর এমএসসি ওয়ান মলিকুল কি, এটা হচ্ছে স্পেসিফিক ফর CD8 সেল। তোমরা কি জানো টি সেল কত রকমের আছে? এটা তো জানা উচিত। হ্যাঁ, উঠে বলো ক রকমের আছে, প্রথমে বলো কত রকমের আছে। 4 রকমের। কি কি? মেমোরি টি সেল বলে কিছু নেই, মেনলি 3 প্রকার আছে। একটা হচ্ছে CD8+, ঠিক আছে, CD8+, যেটাকে সাইটোটক্সিক টি সেল বলে, CD4+, যেটাকে হেল্পার টি সেল বলে, আর আছে সাপ্রেসার টি সেল। হ্যাঁ, ট্রেক যেটাকে বলা হয়, সাপ্রেসার টি সেল। হ্যালো, হ্যাঁ, সাপ্রেসার টি সেল 3 প্রকার আছে। তো এখানে হচ্ছে এই ক্লাস 1 মলিকুল, এটা হচ্ছে স্পেসিফিক ফর CD8, মানে সাইটোটক্সিক টি সেল। ঠিক আছে, ক্লিয়ার হলো? কোনো কিছু ডাউট থাকলে বলতে পারো। ক্লাস 2 এমএসসি মলিকুল, ঠিক আছে, ক্লাস 2 এমএসসি মলিকুল এটা কি, কোথায় এক্সপ্রেসড হয় না, যে কোনো সেলেই এক্সপ্রেসড হতে পারে যেখানে হচ্ছে তোমার ফরেন অ্যান্টিজেন এসে ইনজেস্টেড হয়ে গেছে, তার মধ্যে ঢুকে গেছে, সেলের মধ্যে ঢুকে গেছে, সেখানে এই এমএসসি 2 মলিকুল শো করতে পারে। এই এনকোডিং জিনটা কি, এনকোডিং জিনটা হচ্ছে তোমার HLA-D, ঠিক আছে। সাবরিজিয়ান কি কি, সাবরিজিয়ান আছে HLA-DP, DQ, DR, এই সাবরিজিয়ান DP, DQ, DR, এই পুরোটাই হচ্ছে তোমার ডি রিজিয়ান, ঠিক আছে। এরা এরা কাজ কেমন ভাবে করে, কোনো ধরো মাইক্রোবস বা কোনো ফরেন প্রোটিন এসে সেলের মধ্যে ঢুকে গেল, হ্যাঁ, ঢুকে গেলে তখন কি হয়, সেল কি করবে, সেটাকে তোমার লাইসোজোম বা এন্ডোজোমের মধ্যে ক্যাপচার করে নেবে। সেখান থেকে ডাইজেশন হওয়ার পরে ওখান থেকে একটা পেপটাইড নিয়ে এই MHC2 মলিকুল হচ্ছে টি সেলকে শো করাবে, ঠিক আছে। এটা হচ্ছে মেকানিজম। তো এই ক্লাস 2 হচ্ছে তোমার স্পেসিফিক ফর CD4 টি সেলস, মানে হেল্পার টি সেলস, ঠিক আছে। হেল্পার টি সেল কিভাবে ইমিউনিটিতে কাজ করে তোমরা বলতে পারবে কেউ? হ্যাঁ, তোমাদের পড়ানো হয়েছে তো নিশ্চয়ই। হ্যাঁ, পড়ানো তো হয়েছে টি সেলের অ্যাক্টিভিটি। মেনলি 3 ভাবে কাজ করে। এক ফার্স্ট কি, ফার্স্ট এটা হচ্ছে যে আছে তোমার, যে ফ্যাগোসাইটিক যে সেলগুলো আছে সেই সেলগুলোকে অ্যাক্টিভেট করে দেয়। হ্যাঁ, আমি TH1 2 এরকম ভাবে এত ডিটেলসে যাচ্ছি না, তোমাদের আন্ডার গ্রাজুয়েট লেভেলে এত ডিটেলসে জানার দরকার নেই। হ্যাঁ, ঠিক আছে। তো কি করে, ফার্স্ট অ্যাক্টিভেট করে যে ম্যাক্রোফাজ বা তোমার ডেনড্রাইটিক সেল যেগুলো ফ্যাগোসাইট করে সেই সব সেলগুলোকে অ্যাক্টিভেট করে দেয়, ঠিক আছে, 1 নম্বর পয়েন্ট। 2 নম্বর পয়েন্ট করে কি, এরা বি লিম্ফোসাইটকে অ্যাক্টিভেট করে দেয়, তার ফলে অ্যান্টিবডি সিক্রেট হয়, তারপরে হিউম্যানাল ইমিউনিটিতে কাজ করে। আর থার্ড কিভাবে করে, এরা সাইটোকাইন সিক্রেট করে, ঠিক আছে, সাইটোকাইন সিক্রেট করে এরা কাজ করে। বোঝা গেল? 3 ভাবে কাজ করে। তো MHC2 ক্লাস 2 মলিকুল যেখানে থাকবে সেখানে এইভাবে কাজ করবে। এরপরে তোমরা দেখতে পাবে এই কন্টেক্সট আসবে এরপরে। না না, আমি সেটা বলছি না, বা আমি কোন দিকে করলে এটা ঠিকমতো সবসময় কাজ করছে না, ওই জন্য। এই পিকচারটা আগেও তোমাদের দেখালাম, তাহলে এটা দেখো, এই ব্যাপারগুলো ক্লিয়ার হলো তো? ক্রোমোজোম 6 এর উপরে যেগুলো আছে সেটা ক্লিয়ার হলো। এখানে দেখো তোমার ক্লাস 1 মলিকুল আর এটা হচ্ছে ক্লাস 2 মলিকুল, ঠিক আছে। এইটা হচ্ছে তোমার স্কিম্যাটিক ডায়াগ্রাম, এই দুটোই হচ্ছে স্কিম্যাটিক ডায়াগ্রাম অফ MHC1 and 2 মলিকুল। MHC1 and 2 মলিকুলের যে কনফিগারেশন এত তোমার ডিটেলস জানতে হবে না, শুধু এটুকুই জানো যে এখানে আলফা চেন আর বিটা চেন দুটো একসঙ্গে করে এটাকে MHC1 আর 2 মলিকুল তৈরি হয়, ঠিক আছে। দেখো দেখো এই পেপটাইড মলিকুলকে শো করাচ্ছে, ঠিক আছে। এইটা একটা তোমার এটা একটা ক্লাস 1 মলিকুল, এই পেপটাইড মলিকুল শো করাচ্ছে, এটা হচ্ছে বিটা চেন, এটা হচ্ছে আলফা চেন, এখানে হচ্ছে এটা বিটা চেন, এটা আলফা চেন, ঠিক আছে। এত ডিটেলসে তোমাদের এগুলো যেগুলো কনফিগারেশন তোমাদের জানতে হবে না। হ্যাঁ, তো এই ব্যাপারটা তোমাদের ক্লিয়ার হলো তো এটা? এরপরে বলবো যে ইমিউন প্রিন্সিপাল ইনভলভড ইন ট্রান্সপ্লান্ট, ঠিক আছে। এখানে কি হচ্ছে, HLA মলিকুলে তোমরা দেখলে কি একটা জিন তো
অ্যালিলের মধ্যে একটা জিন ফাদারের কাছ থেকে আসছে, একটা জিন মাদারের কাছ থেকে আসছে। তার ফলে কি হয়, এরকম পপুলেশনের মধ্যে এরকম প্রচুর কম্বিনেশন তৈরি হয়। হ্যাঁ, সেই জন্য হচ্ছে এই HLA জিন ভীষণভাবে পলিমরফিক। তো এই পলিমরফিক ইম্পর্টেন্সটা কেন না, একটা ইন্ডিভিজুয়ালের সঙ্গে আর আরেকটা ইন্ডিভিজুয়ালের তোমার HLA জিনের মিল পাওয়া যায় না। হ্যাঁ, তার ফলে কি হয়, যখন কোনো গ্রাফট দেয়া হয় তখন এই HLA অ্যান্টিজেনকে তো ডিটেক্ট করে। হ্যাঁ, তো HLA অ্যান্টিজেন মানে অন্যদের ক্ষেত্রে যখন না মিলবে তখন সেটা ফরেন হয়ে যাবে, তখন সেটা ইমিউন সিস্টেম তাকে অ্যাটাক করবে। ঠিক আছে, এই জন্যে HLA জিন ইম্পর্টেন্ট। HLA জিন বা MHC মলিকুল ইম্পর্টেন্ট, এদের ভীষণভাবে পলিমরফিক এটা। তো সেখানে কি হয়, কখন এটা একদম পুরোপুরি মিলে যায়, সেটা হচ্ছে আইসোটুইনের ক্ষেত্রে বা আইডেন্টিক্যাল টুইনের ক্ষেত্রে। সেখানে তো মিলবেই, তার কারণ হচ্ছে তোমার একটা জাইগোট থেকে ভেঙে গিয়ে দুটো সেল তৈরি হচ্ছে, তারপর সেটা ডেভেলপ হয়ে তোমার বেবি হচ্ছে। ঠিক আছে, একমাত্র আইডেন্টিক্যাল টুইন্সের ক্ষেত্রেই এটা একদম পুরোপুরি 100% সিমিলার হয়, এছাড়া আর কোথাও সিমিলার হয় না। HLA কম্প্যাটিবিলিটি যেটাকে বলা হয়। হ্যাঁ, গ্রাফট ট্রান্সপ্লান্ট করার আগে HLA কম্প্যাটিবিলিটি ভীষণভাবে ইম্পর্টেন্ট। ঠিক আছে, তুমি বলতে পারো যে বেশিরভাগ ক্ষেত্রে গ্রাফট যেগুলো নেওয়া হয় সেগুলো হচ্ছে একমাত্র আইডেন্টিক্যাল টুইন্স ছাড়া সব জায়গায় ম্যাচ করে না, তখন ওই ইমিউনোসাপ্রেসিভ থেরাপি সেখানে কাজ করানো হয়, করিয়ে সেটাকে আস্তে আস্তে সেটাকে কি বলে অ্যাকসেপ্ট করানো হয়। এগুলো পরে তোমরা মেডিসিনে সার্জারিতে এগুলো পড়বে। তো আর কি করা হয় না, এরপরে হচ্ছে আইডেন্টিক্যাল টুইন্সে তো 100% ম্যাচ করবে, এরপরে আর কোথায় HLA অ্যান্টিজেন সব থেকে ভালো ম্যাচ করে, সেটা হচ্ছে সিবলিং এর ক্ষেত্রে। ঠিক আছে, ওই জন্য যদি কারোর সিবলিং থাকে ট্রান্সপ্লান্ট নেবার ক্ষেত্রে সিবলিং হচ্ছে ফার্স্ট চয়েস। বোঝা গেল, সিবলিং হচ্ছে ফার্স্ট চয়েস। এরপরে তোমাদের পড়াবো পাথওয়ে না, গ্রাফট রিজেকশন। তো ফার্স্ট গ্রাফট রিজেকশনের উপরে ফার্স্ট টপিকটা কি না, পাথওয়েস অফ গ্রাফট রিজেকশন। দুরকম পাথওয়ে হয়, একটা হচ্ছে ডাইরেক্ট পাথওয়ে, একটা হচ্ছে ইনডাইরেক্ট পাথওয়ে। ডাইরেক্ট পাথওয়ে কেন বলছে না, ডাইরেক্ট পাথওয়ে এই জন্যই বলছে, তোমার যখন গ্রাফটটা লাগানো হলো, গ্রাফটটা লাগানো হওয়ার পরে যে গ্রাফটেরই যে অ্যান্টিজেন প্রেজেন্টিং সেল আছে, সেই অ্যান্টিজেন প্রেজেন্টিং সেলগুলোই হচ্ছে তোমার যে রেসিপিয়েন্ট যে টি সেল আছে, রেসিপিয়েন্টের যে টি সেল আছে সেই টি সেলগুলোকে ওই অ্যান্টিজেন প্রেজেন্টিং সেলই সেই টি সেলগুলোকে প্রেজেন্ট করে, টি সেলগুলোতে প্রেজেন্ট করে। সেই জন্যই এটাকে বলা হচ্ছে কি ডাইরেক্ট পাথওয়ে। হ্যাঁ, আর ইনডাইরেক্ট পাথওয়েটা কি হয়, আর ডাইরেক্ট পাথওয়ে হচ্ছে তোমার অ্যাকিউট গ্রাফট রিজেকশন, এটা একটু পরেই পড়াচ্ছি। অ্যাকিউট গ্রাফট রিজেকশনের ক্ষেত্রে এই ডাইরেক্ট পাথওয়ে কাজ হয়। ইনডাইরেক্ট পাথওয়ে কি, ইনডাইরেক্ট পাথওয়ে হচ্ছে তোমার রেসিপিয়েন্টের টি সেল অ্যান্টিজেনকে প্রথমে ক্যাচ করবে, ক্যাচ করে সেটাকে রেসিপিয়েন্টের টি সেলের কাছে প্রেজেন্ট করবে। হ্যাঁ, তখন টি সেল অ্যাক্টিভেটেড হবে। ঠিক আছে, এটা ক্রনিক গ্রাফট রিজেকশনের ক্ষেত্রে কাজ করে এই মেকানিজম। বোঝা গেল? এবার হচ্ছে প্যাটার্ন আর মেকানিজম অফ গ্রাফট রিজেকশন এবার পড়াবো। তো এই প্যাটার্ন আর মেকানিজম কত রকমের হতে পারে, মোটামুটি 3 রকমের হতে পারে। একটা হচ্ছে কি হাইপার অ্যাকিউট গ্রাফট রিজেকশন, মানে তোমার বলতে পারো যে টাইমিং এর উপর ডিপেন্ড করে এটাকে ক্লাসিফাই করা হয়েছে। ঠিক আছে, একটা হচ্ছে হাইপার অ্যাকিউট গ্রাফট রিজেকশন, সেকেন্ড হচ্ছে তোমার অ্যাকিউট গ্রাফট রিজেকশন, আর থার্ড হচ্ছে ক্রনিক রিজেকশন। ঠিক আছে, হাইপার অ্যাকিউট গ্রাফট রিজেকশন, হাইপার অ্যাকিউট গ্রাফট রিজেকশন কি ব্যাপারটা একটু বুঝতে হবে তোমাদের। হাইপার অ্যাকিউট গ্রাফট রিজেকশন মেইনলি হয় তোমাদের অ্যান্টিবডি মেডিয়েটেড। তো অ্যান্টিবডিটা কিভাবে তৈরি হয়, অ্যান্টিবডিটা তৈরি হয় ধরো আগে যে পেশেন্টকে গ্রাফট দেওয়া হচ্ছে সেই পেশেন্টের আগে তার বডির মধ্যেই অ্যান্টিবডি তৈরি হয়ে আছে। হ্যাঁ, ওই গ্রাফটের এগনেস্টে যে অ্যান্টিবডি সেটা তৈরি হয়ে আছে। সেটা কিভাবে হতে পারে এটা একটু ডিসকাস করব, এটা তোমাদের এখানে লেখা নেই, এটাই ডিসকাস করব। এটা হচ্ছে কিভাবে হতে পারে না, তোমার ধরো কোনো পেশেন্টকে, যে পেশেন্ট
যে ডোনার আছে সেই ডোনারই আগে তোমার সেই পেশেন্টকে ব্লাড ডোনেট করেছে, ঠিক আছে। এবার আমরা কি কাউন্সিলিং, আমরা কি ম্যাচ করছি, যে ব্লাড গ্রুপ অ্যান্টিজেনগুলো ম্যাচ করছি, মানে মেজর অ্যান্টিজেন। এছাড়াও তো আরো ছোটখাটো অ্যান্টিজেন থাকে, হ্যাঁ, সেইগুলো তখন রেসিপিয়েন্টের শরীরে চলে যাচ্ছে, চলে গিয়ে সেখানে ইমিউন রিঅ্যাকশন অ্যাক্টিভেটেড হয়ে সেখানে অ্যান্টিবডি তৈরি হয়ে চুপচাপ বসে থাকছে। এবার সেই পেশেন্টের, সেই ডোনারের কাছ থেকে যদি পরবর্তীকালে কোনো নেওয়া হয়, গ্রাফট নেওয়া হয়, তাহলে সঙ্গে সঙ্গে কি হবে, সেই অ্যান্টিবডিগুলো গিয়ে ওই গ্রাফটকে অ্যাটাক করবে, অ্যাটাক করে সেই গ্রাফটকে তোমার নষ্ট করে দেবে। বোঝা গেল? এই জন্যই হচ্ছে বলে যে ব্লাড নেওয়ার ক্ষেত্রে নিয়ারেস্ট রিলেটিভের কাছ থেকে ব্লাড নিতে নেই কখনো। বুঝতে পারলে? এটা নিতে নেই, তার কারণটা হচ্ছে এটাই। বোঝা গেল? যে একবার তুমি তার কাছ থেকে ব্লাড নিলে, তার পরবর্তীকালে তার থেকে যদি কোনো গ্রাফট নাও, সেটা রিজেক্ট হওয়ার চান্স, দেন দেওয়ার রিজেক্ট হয়ে যাওয়ার চান্স সব থেকে বেশি। আর হাইপার অ্যাকিউট মানে তোমার গ্রাফট দেওয়ার প্রায় সঙ্গে সঙ্গেই, মানে কয়েক ঘন্টার মধ্যেই সেটাকে রিজেক্ট করে দেবে, ঠিক আছে। এই জন্য এটাকে হাইপার অ্যাকিউট বলা হচ্ছে। বোঝা গেল ব্যাপারটা? এটা হতে পারে ব্লাড ডোনেশন, হতে পারে ধরো তোমার যখন বেবি হচ্ছে মাদারের থেকে, হ্যাঁ, তখন ওই প্লাজেন্টা যখন সেপারেট হচ্ছে সেই সময় হতে পারে, অনেক মেকানিজম আছে, হতে পারে, এগুলোই কমন আর কি। তো এই অ্যান্টিবডি যে তৈরি হলো, এই অ্যান্টিবডিটা কিভাবে কাজ করবে, এই অ্যান্টিবডি, তাহলে এটা বুঝতে পারবে, এবার মেকানিজমটা বুঝতে পারবে তাহলে। তা এই অ্যান্টিবডি যেগুলো হচ্ছে, এই অ্যান্টিবডিগুলো কোথায় গিয়ে অ্যাটাক করছে? এই অ্যান্টিবডিগুলো মেনলি তোমার অ্যাটাক করছে হচ্ছে এন্ডোথেলিয়াল যে সেলস আছে সেখানে গিয়ে অ্যাটাক করছে, হ্যাঁ। তো যেই অ্যান্টিজেন অ্যান্টিবডি রিয়াকশন হলো, যেই অ্যান্টিজেন অ্যান্টিবডি রিয়াকশন হলো, তোমরা তোমাদের তো মাইক্রোবায়োলজি একসঙ্গেই আছে না, কমপ্লিমেন্ট সিস্টেম পড়ানো হয়েছে, তাহলে বুঝতে পারবে। এই অ্যান্টিজেন অ্যান্টিবডি যেই রিয়াকশন হলো, সঙ্গে সঙ্গে কমপ্লিমেন্টারি সিস্টেম অ্যাক্টিভেটেড হয়ে গেল, ঠিক আছে। কমপ্লিমেন্ট সিস্টেম অ্যাক্টিভেটেড হলে কি হবে, যে এন্ডোথেলিয়াল সেলস আছে সেই সেলগুলোকে ইনজুরি করে ফেলবে, হ্যাঁ, যে ভেসেলসের যে এন্ডোথেলিয়াল সেলস আছে সেগুলোকে ইনজুরি করবে। তার ফলে কি হবে, সেখানে প্লেটলেট ডিপোজিট হয়ে যাবে, যেমনভাবে থম্বাস ফর্মেশন হয়, তোমরা পড়েছো, সেখানে প্লেটলেট ডিপোজিট হয়ে গিয়ে থম্বাস ফর্মেশন হবে। থম্বাস ফর্মেশন হলে কি হবে না, যে ফিডিং ভেসেলস আছে সেগুলো অবস্ট্রাক্ট হয়ে যাবে, অবস্ট্রাক্ট হয়ে যাওয়ার ফলে কি হবে, ব্লাড সার্কুলেশন বন্ধ হয়ে যাবে। আর ব্লাড সার্কুলেশন বন্ধ হলে কি হবে, ইসকেমিক নেক্রোসিস হবে। সেটাই দেখো লেখা আছে ওখানে, ঠিক আছে। এরপরে টপিক হচ্ছে অ্যাকিউট রিজেকশন, ঠিক আছে। এই অ্যাকিউট রিজেকশনটা কি, ওই হাইপার অ্যাকিউটের মতো অত তাড়াতাড়ি হয় না, কিন্তু এটা ডেজ অর উইকস এর মধ্যে হতে পারে, ঠিক আছে। গ্রাফট ট্রান্সপ্লান্ট করার ডেজ অর উইকস এর মধ্যে এটা হতে পারে। তো মেকানিজমটা কি, মেকানিজমটা ছোট করে আগে তোমাদের বলেছিলাম, হ্যাঁ, এখানে দেখো সেটা বলা আছে। CD8 সেল দিয়েও এটা হতে পারে, হ্যাঁ, ডিস্ট্রাকশনটা হতে পারে, আবার CD4 সেল দিয়েও হতে পারে, ঠিক আছে। তো CD8 প্লাসের কাজ কি, মানে সাইটোটক্সিক টি সেল কাজ কি, সাইটোটক্সিক টি সেল ডাইরেক্ট সেলকে কিল করে দেয়, ঠিক আছে, ডাইরেক্ট সেলকে কিল করে দেয়। আর CD4 সেল এখানে কিভাবে কাজ করছে, CD4 সেল কাজ করছে তোমার, হ্যাঁ, একটা ব্যাপার বলতে ভুলে গেছি, এখানে হচ্ছে তোমার অ্যাকিউট রিঅ্যাকশনটা দুভাবে হতে পারে। এক হচ্ছে ডাইরেক্ট অ্যাকশন করে ক্ষতি করে দিতে পারে, হ্যাঁ, আর একটা কি করতে পারে, অ্যান্টিবডি ফর্মেশন করে করতে পারে, ভাস্কুলার মেকানিজম যেটাকে বলে, করতে পারে। তো কি হবে, যেটা CD8 সেল সাইটোটক্সিক সেল ডাইরেক্ট অ্যাটাক করছে, হ্যাঁ, গ্রাফট সেলগুলোকে ডাইরেক্ট অ্যাটাক করে রিজেক্ট করে দিচ্ছে। আর CD4 সেল কি করছে, সাইটোকাইন সিক্রেট করছে, হ্যাঁ, সাইটোকাইন সিক্রেট করে সেখানে ইনফ্লামেশন তৈরি করছে। ইনফ্লামেশন তৈরি করলে কি হবে, সাইটোটক্সিক বিভিন্ন মলিকুল সিক্রেট হবে। ইনফ্লামেশন তোমরা পড়েছো তো, হ্যাঁ, ইনফ্লামেশনের জন্য সাইটোটক্সিক বিভিন্ন মলিকুল তৈরি হবে, করে সেখানে গ্রাফটকে ড্যামেজ করে দেবে, ঠিক আছে। আর অ্যান্টিবডি মিডিয়েটেড ড্যামেজ, মানে এখানে CD4 সেল তো অ্যাক্টিভেটেড হলে কি হবে, আমি বলেছি যে তিনটে মেকানিজমে কাজ করে।
এক হচ্ছে তোমার কি সাইটোকাইন সিক্রেট করছে, আর তোমার একে কি বলে ফ্যাগোসাইট সেলকে অ্যাক্টিভেট করছে, আর 3 কি বললাম অ্যান্টিবডি সিক্রেট করছে, হ্যাঁ বি সেলকে অ্যাক্টিভেটেড করে। তো এখানে এই অ্যান্টিবডি সিক্রেট করছে, তো অ্যান্টিবডি সিক্রেট করে যে ড্যামেজটা হবে সেটা কিরকম হবে, ওই হাইপার অ্যাকিউটের যে মেকানিজম হয়েছে সেম মেকানিজমেই এটা ইনজুরিটা হবে। ঠিক আছে, অ্যাকিউট রিজেকশনের ব্যাপারে বললাম। দেখো কারো কিছু জানার আছে? লাস্ট টপিক যেটা বলবো সেটা হচ্ছে ক্রনিক রিজেকশন। ঠিক আছে, কি বলো? না না, এরকম এরকম কোনো কন্ডিশন থাকে না। তিনটে মানে কোথায় কি কোন মেকানিজম কাজ করবে এটা সবসময় বলা যায় না। যে কোনো একটা মেকানিজম কাজ করতে পারে, বা দুটোই একসঙ্গে বা কাজ করতে পারে, মানে তিনটেই একসঙ্গে কাজ করতে পারে। বুঝতে পারলে? এটা কখন কোথায় কিভাবে কাজ করবে এটা ডিটেলসে বলা সম্ভব না, আগে থেকে বলা সম্ভব না। লাস্ট টপিক কি তোমার ক্রনিক রিজেকশন। ক্রনিক রিজেকশন মানে কি, তোমার ক্রনিক রিজেকশন ধরো গ্রাফট নেবার পরে অনেক দিন পরে, মানে মান্থস অর ইয়ার্স পরে তোমার আস্তে 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 যে গ্রাফটা দেওয়া হয়েছে সেই গ্রাফটা ইনঅ্যাক্টিভেটেড হয়ে গেল, হ্যাঁ এটাকেই ক্রনিক রিজেকশন বলা হচ্ছে। ঠিক আছে, তো এখানে কি মেকানিজম, এখানে মেকানিজমটা হচ্ছে তোমার ওই যে অ্যালো অ্যান্টিজেন যেটা গ্রাফট দেওয়া হলো, গ্রাফট দেওয়া দিলে গ্রাফটের যে অ্যান্টিজেন সেটা কিন্তু অ্যালো অ্যান্টিজেন বলে। তো অ্যালো অ্যান্টিজেন যেটা সেটার এগেনস্টে টি সেল কাজ করছে, তার ফলে কি হবে তোমার সাইটোকাইন সিক্রেট হবে। সাইটোকাইন সিক্রেট হলে কি হবে, তোমার দুটো জিনিস হবে। একটা হচ্ছে ওখানে যে ফাইব্রোব্লাস্টগুলো আছে, ইন্টারস্টিশিয়াল সেলে যে ফাইব্রোব্লাস্টগুলো আছে সেগুলো পলিফারেশন হয়ে যাবে, 1 নম্বর। 2 নম্বর আর একটা কি হবে না, তোমার এখানে যে ভাস্কুলার স্মুথ মাসল যেগুলো আছে সেগুলোর পলিফারেশন হয়ে যাবে। ঠিক আছে, তার ফলে কি হবে, তার ফলে কি হবে এই দুটো কারণের জন্যই, ইন্টারস্টিশিয়াল পলিফারেশন অফ ফাইব্রোব্লাস্ট অ্যান্ড ভাস্কুলার স্মুথ মাসল, এই দুটো কারণের জন্য কি হবে না ভেসেলগুলো সব ন্যারো হয়ে যাবে। ভেসেলগুলো ন্যারো হয়ে গেলে কি হবে, ব্লাড সাপ্লাই কমে যাবে, সেখানেও আস্তে 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 তোমার নেক্রোসিস হতে শুরু করবে। ক্রনিক এইভাবেই সাধারণত ক্রনিক গ্রাফট রিজেকশনটা হয়। ঠিক আছে, এখানেও তোমার অ্যালো অ্যান্টিবডিস মানে যে অ্যান্টিবডি তৈরি হচ্ছে সেটারও কাজ আছে, কিন্তু সেই কাজটা অতটা ইম্পর্টেন্ট কিছু নয়। ঠিক আছে, এখানে মেন ইম্পর্টেন্ট যেটা হচ্ছে সেটা যে সাইটোকাইন সিক্রেট হচ্ছে, সেই সাইটোকাইনটাই তোমাদের এটা হার্মটা করছে। ধরো তুমি তোমার ভাইয়ের কাছ থেকেই কোন একটা সময় ব্লাড নিয়েছো, ব্লাড দরকার আছে তোমার, তুমি ব্লাড নিয়েছো। ঠিক আছে, তোমার ভাইয়ের সঙ্গে তোমার ব্লাড গ্রুপ পুরো ম্যাচ করে গেছে। তো ব্লাড গ্রুপ ম্যাচ করানো হয় কিভাবে, ব্লাড গ্রুপের যে মেজর অ্যান্টিজেন আছে সেইগুলো ম্যাচ করিয়ে তোমার ব্লাড দেওয়া হলো, তুমি ব্লাড নিয়েছো, কোনো ব্যাপার নয়। কিন্তু ব্লাড যখন তোমার শরীরে গেল, শুধু তো ব্লাড গ্রুপ অ্যান্টিজেন যায়নি, হ্যাঁ তার মধ্যে যে তোমার সিরাম গেছে, সিরামের মধ্যে তোমার আরো অনেক অ্যান্টিজেন আছে, আরো বিভিন্ন রকম অ্যান্টিজেন আছে, সেগুলো হয়তো পরিমাণ কম, যার জন্য কোনো কিছু তেমনভাবে রিয়াকশন তুমি বুঝতে পারো নি, কিন্তু সেইগুলোর এগেনস্টে অ্যান্টিবডি তৈরি হয়ে বসে আছে। বুঝতে পারলে, অ্যান্টিবডি তৈরি হয়ে বসে আছে। এবার তোমার দরকার পড়লো একটা সময় তুমি যার কাছ থেকেই ব্লাড নিয়েছিলে তার কাছ থেকেই তুমি আবার ধরো কিডনি নিচ্ছ, কিডনি ট্রান্সপ্লান্ট তার কাছ থেকে নিচ্ছ, তখন কি হবে, ওই যে অ্যান্টিবডিগুলো বসে আছে শুধু তো কিডনি সেলটা যাচ্ছে না, তার সঙ্গে তো ওই অ্যান্টিজেনগুলো আছে ওর মধ্যে। তখন কি হবে, যে অ্যান্টিবডি তোমার মধ্যে হয়ে বসেছিল সেগুলো চুপচাপ বসেছিল, কোনো ক্ষতি করছিল না তোমার, কিন্তু যখনই তুমি গ্রাফটা নিলে তখনই সেখানে গিয়ে ওই অ্যান্টিজেনগুলোকে অ্যাটাক করলো, যে অ্যান্টিবডিগুলো তৈরি হয়ে বসে আছে সেগুলো গিয়ে ওই অ্যান্টিজেনকে অ্যাটাক করলো। তো অ্যাটাক করলে কি হবে, সেখানে ওই গ্রাফট রিজেকশন হবে। বোঝা গেল? ক্লিয়ার করতে পারলাম?